আপনারা দেখছেন নিউজ রেনেসা বাংলা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাদুড়িয়ার প্রিয় এমএলএ, লোকপ্রিয় এমএলএ কাজী আব্দুল রহিম ওরফে দিলু সাহেব। আমরা তাঁর কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান সমাজের অবস্থান সম্পর্কে জেনে নেব এবং চলুন আমরা সেই পথে এগোই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ রেনেসা বাংলা। আমি আশিক ইকবাল, আমার সঙ্গে আছেন বাদুড়িয়া তথা এদত অঞ্চলের জনপ্রিয় এমএলএ কাজী আব্দুল রহিম সাহেব ওরফে দিলু। আপনাদের সকলে পরিচিত। তো আমি এসছি, আমি এমএলএ সাহেবকে বলবো যে আপনার বাবা একটা ন্যাশনাল ইমেজের ব্যক্তিত্ব ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার প্রচুর জনহিতকর কাজকর্ম করেছেন। যেহেতু সেই পরিবার থেকেই আপনি বিলং করেন, তো সেই জায়গায় এলাকার জনগণের সেই প্রত্যাশা যেরকম আপনার বাবার প্রতি ছিল, সেই প্রেশারটা আপনার প্রতি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার কর্মকাণ্ডটা কিভাবে করে চলেছেন এবং আগামী দিনেও বা আপনার লক্ষ্যটা কী? খুব বাস্তব কথা, যে কথা স্বাভাবিক সাংবাদিক বন্ধু আপনারা বললেন। আমার পিতা কাজী আব্দুল গফর সাহেব, তার দীর্ঘ ৭৪ বছর তার রাজনৈতিক জীবন, অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে তিনি ১৯৭২ সাল থেকে ৭৭ সাল এই রাজ্যে কংগ্রেস শাসনকালে তিনি সুযোগ পেয়েছিলেন কাজ করার। আপনারা সবাই জানেন যে কথা আপনি বললেন, যে তিনি মানুষের কাছে একটা মিথ। প্রায় ১০,৫০০-এরও বেশি পরিবারের মানুষের চাকরির ব্যবস্থা তিনি করতে পেরেছিলেন। স্কুল, কলেজ, রাস্তাঘাট, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনহিতকর কাজ তিনি করেছেন। খুব সঙ্গত কারণেই খুব দামি কথা যে আমি সেই পরিবারের মানুষ, তার সন্তান হিসেবে মানুষের আশা আকাঙ্ক্ষা খুব বেশি। চেষ্টা করছি যে সেই কাজ তার পথ ধরে এগোনো। আমি বিধায়ক হয়েছি ২০১৬ সালে। আমার পিতা গফর সাহেব, আমি যখন জন্মাই তখন উনি বিধায়ক। আমি যেদিন বিধায়ক হই সেদিনও উনি বিধায়ক। ১৯৬৭ সাল থেকে ২০১৬ সাল, প্রায় ৫০ বছর। আমি বিধায়ক হওয়ার পরে আমি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত, আপনারা জানেন যে এখানে আমরা বিরোধী দল হিসেবে আছি। আমার পিতা গফর সাহেব তার জীবনেও বিরোধী দল হিসেবে তিনি ছিলেন দীর্ঘ সময়, কিন্তু তিনি একবার সরকারের সরকারে থাকার দল হিসেবে ৫ বছর সুযোগ পেয়েছিলেন। তার একটাই উদ্দেশ্য ছিল, তার যে কাজের খতিয়ান, কাজের যে ইতিহাস, যে তিনি সুযোগ পেলেই মানুষের জন্যে কাজ করে গেছেন। আর তার একটাই লক্ষ্য ছিল, একটা স্থির সিদ্ধান্তের উপর তিনি থাকতেন, যে অসহায় মানুষ যার পাওয়া উচিত, সে কোন দলের, কোন জাতের, সে পরিচিত কি অপরিচিত, এটা বড় প্রশ্ন নয়। যে মানুষটির পাওয়া উচিত তাকেই তিনি সব সময় আগে পাইয়ে দিতেন। এটা তার জীবনের একটা বিরাট বড় দিক। আপনার যে কথা বললাম, যে আমি যখন জন্মেই দেখলাম আমার বাবা বিধায়ক, আবার বড় হয়েছি। কিন্তু যে সময়টা উনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন,
সে সময়টা আমরা খুব ছোট, একেবারেই মোস্ট জুনিয়র, কিন্তু যেভাবে আমরা শুনেছি, আজও মানুষজন বলেন, যেখানে যাই বলেন, যে তিনি কখনো কোনো জাত পাত ধর্ম দল দেখেননি। গরিব মানুষ, অসহায় মানুষ, অনাথ এতিম মানুষ, তাদেরকে তিনি অগ্রাধিকার দিয়েছেন এবং তাদের জন্য তিনি করেছেন। আর তার সবচেয়ে বড় লক্ষ্য ছিল শিক্ষা বিস্তারের। তিনি ওই সময় এই বাদুড়িয়ার বাইরেও তো করেছেন। বাদুড়িয়াতে এক একটা অঞ্চলে 2-3টে করেও হাই স্কুল করে দিয়েছেন একই সময়। প্রায় প্রতিটি গ্রামে প্রাইমারি স্কুল করে দিয়েছেন। তার আমলেই সব স্যাংশন। তার খুব আক্ষেপ ছিল যে আমাদের এই বিধানসভা ইছামতি নদী দিয়ে একটা মাঝখানে ভাগ হয়ে আছে। নদীর ওপারে আমাদের 5টি ওয়ার্ড এবং 4টি অঞ্চল আছে, কিন্তু থানা, বিডিও অফিস, বিএলআর অফিস সব কিছুই নদীর এপারে। এই দুই পারের মানুষের একটা সংযোগ হোক, সেই জন্য কাটাখালী ইছামতির উপর একটা ব্রিজ তার ভীষণ স্বপ্ন ছিল। তিনি দাবিও করেছিলেন। তখন বামফ্রন্টের আমলে 2000 সালে বন্যার পরে বুদ্ধদেব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন। তো উনি রুদ্রপুরের ওই মাঠে দাবি করেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বিধায়ক হিসেবে অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু আমি দুটো কাজ পারিনি। একটা হচ্ছে বাদুড়িয়ার বুকে একটি ডিগ্রি কলেজ, আর বাদুড়িয়ার দুই প্রান্তের মানুষ, নদীর এপার ওপারের মানুষের সঙ্গে সংযোগের স্থল একটা ব্রিজ। যাই হোক, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, তারপরে সরকার বদল হয়, সেটাও দেখতে দেখতে ব্রিজটাও হয়েছে, তবে পরিপূর্ণতা পায়নি, এখনো মানুষ চলাচলের জন্যে হয়ে ওঠেনি। ব্রিজটা দেখলে আমার খুব মনে হয় আমার পিতা গফর সাহেবের কথা, যেটা ওনার খুব স্বপ্ন ছিল। উনি চলে গেলেন আজকে, এই এপ্রিল মাস আসলে 2 বছর হবে। তা না, 1 বছর হয়ে গেল, মানে 1 বছর পার হয়ে গেল, 2 বছরের পথে যাচ্ছে। উনি জীবিত থাকাকালীন ব্রিজটা লোক চলাচল দেখে গেলে উনি খুব খুশি হতেন আর কি। মানুষ নিশ্চিত আমার কাছে খুব আশা করেন, তারা ভীষণ আশাবাদী। তারা জানেন গফর সাহেবের ছেলে, এটা আমার একটা বাড়তি চাপ আমার উপরে। তবে আমি নিশ্চিত, আমি সবসময় চেষ্টা করি, সুযোগে থাকি, যেটুকু ক্ষমতা পেয়েছি সেটুকুই পুরোপুরিভাবে মানুষের সেবা করার যেটুকু সুযোগ পেয়েছি সেটুকু আমি চেষ্টা করি, করেও যাই। তবে নিশ্চিত বহু কাজ বাকি আছে। জীবনে যদি কখনো সুযোগ পায় সরকারিভাবে, হয়তো গফর সাহেবের মতন বিরাট সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর সৌভাগ্য আমার হবে কিনা যায় না, তাদের একটা। তবে এইটুকু বলতে পারি যে আমি কখনো সুযোগ পেলে 100% সেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমি কাজ করব। আমার বাবার সেই পথ থেকে আমি সরে যাব না, সেই আদর্শের পথে আমি চলব। আচ্ছা, বর্তমান আমাদের রাজ্যের যে পরিস্থিতি, আগামী 21-এ যে ভোট আসছে, এই ভোটে অনেকটাই এগিয়ে যাচ্ছে বামফ্রন্টের সঙ্গে আপনাদের কোয়ালিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা আবার কেউ কেউ বলছে টিএমসির সঙ্গে কংগ্রেসের একটা কোয়ালিশনও হতে পারে, সম্ভাবনা আছে। এই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের পার্টির বর্তমান স্ট্যান্ডটা কী? অ্যাকচুয়ালি নির্বাচন হবে ঠিকই। 2016 সালে আমরা জোট করেছিলাম, বামফ্রন্ট কংগ্রেস জোট হয়েছিল। এখনো আমরা জোটের মধ্যে আছি। অনেক প্রশ্ন উঠে আসে, 2019-এ কেন জোট হলো না? সত্যি সত্যি তো 2019-এ জোট হলে হয়তো বিজেপি 18টা আসন পেত না। এই জোট কন্টিনিউ না হওয়াতে মানুষের মনে একটা প্রশ্ন আসে। তারপরে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্বতা আছে। আমাদের দলও হাইকমান্ড ভিত্তিক দল, আমাদের নেতৃত্বরা আছেন।
আমরা একটা জোটের বাতাবরণের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। নির্বাচন এখনো তো 7-8 মাস বাকি, তবে ফাইনালি কি হবে নিশ্চিত আমাদের দুই দল, বামফ্রন্ট এবং কংগ্রেসের নেতৃত্ব, তারা ঠিক করবেন কিভাবে কি হবে। তবে এখনো কিন্তু আমরা একটা জোটের বাতাবরণের দিকে এগিয়ে যাচ্ছি মধ্য দিয়ে। আচ্ছা, এবার আমরা একটু জাতীয় রাজনীতিতে আসি। বর্তমান জাতীয় রাজনীতিতে একটা মানে অশনি সংকেত চলছে, খুব একটা অসামাজিক কার্যকলাপের মধ্যে যাচ্ছে। যে আমাদের বর্তমান দেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর সন্তান, যার বংশের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইমেজ লেগে আছে, সেই প্রবাদ প্রতিম রাহুল গান্ধী, আপনাদের পার্টির হাইকমান্ড, তার প্রতি যে অত্যাচারটা হয়েছে বিগত দিনে, যে হাতরাসের কাণ্ডের পরিপ্রেক্ষিতে, সে বিষয়ে আপনাদের পার্টির স্ট্যান্ড কী এবং আপনি ব্যক্তিগতভাবে এর প্রতিবাদে কী কর্মসূচি নিয়েছেন? প্রথমত দুর্ভাগ্যজনক, ভারতীয় গণতন্ত্র শুধু ভারতবর্ষের কোটি কোটি মানুষের চোখে নয়, সারা পৃথিবীর সুবুদ্ধি মানুষের চোখের সামনে গণতন্ত্র ধর্ষিত হলো। একটি বোন, আমাদের মায়ের জাত, বেটি বাঁচাও বেটি পড়াও, বিজেপির প্রধানমন্ত্রীর যে স্লোগান, সেই বিজেপি কেন্দ্রে ক্ষমতায়, সেই বিজেপির উত্তরপ্রদেশের যোগীনাথ ক্ষমতায়, সেখানে একটি খুব অল্প বয়সে একটি মেয়ে, আমাদের বোন, তাকে নৃশংসভাবে তার উপরে অত্যাচার করে, পাশবিক অত্যাচার, ধর্ষণ করে, তার উপর অত্যাচার করে সে মারা গেল। এবং এই বিজেপি সরকারের পুলিশ এবং মুখ্যমন্ত্রী সেই মেয়েটিকে, তার পরিবারের এতটুকু শেষ দেখারও সুযোগ করে দিল না, তাকে পুড়িয়ে মারল তথ্য প্রমাণ লোপাটের জন্য। সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। রাহুল গান্ধী আমাদের দলের নেতা, প্রিয়াঙ্কা গান্ধী আমাদের নেত্রী, এবং নিশ্চিতভাবে সেই ঐতিহাসিক পরিবারের এবং জাতীয় নেতা। তিনি, তার পরিবার থেকে 3 জন প্রধানমন্ত্রী এসছেন, আন্তর্জাতিক বটে, নিশ্চিত আন্তর্জাতিক পর্যায়ের জাতীয় নেতা। তার সঙ্গে সেদিন যে ব্যবহারটা করা হয়েছে, বিজেপি সরকার, তার পুলিশ যে ব্যবহার করেছে, নিন্দার কোনো ভাষা নেই। মানে দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। ভারতবর্ষের সংবিধানকে সেদিন লঙ্ঘিত করা হয়েছে। এবং আমরা সারা ভারতবর্ষে, শুধু কংগ্রেসীরা নয়, ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তারা চমকে উঠেছে। তারা ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে একটা রাষ্ট্রীয় শক্তি কিভাবে রাষ্ট্রের গণতন্ত্র, রাষ্ট্রের পরিকাঠামোকে ভেঙে তছনছ করে দিতে পারে, কালি মাখিয়ে দিতে পারে। সেদিন বিজেপির কেন্দ্র এবং রাজ্য সরকার সেটা দেখিয়ে দিল। আমরা প্রতিবাদ করেছি, আমরা আমাদের বিভিন্ন জায়গাতেই, সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে মিছিল, মিটিং, অবরোধ সবটাই করেছি। কিন্তু আমরা ভীষণভাবে গর্বিত যে আমাদের নেতা, আমাদের নেত্রী গতকাল সকালবেলা রাহুল গান্ধী টুইট করে বলে দিয়েছিলেন যে আমি পৌঁছবই ওই বাড়িতে। এবং আপনারা কাল জানেন যে বেলা 2টোর পরের থেকে প্রিয়াঙ্কা গান্ধী নিজে গাড়ি চালিয়ে দিল্লি থেকে রাহুল গান্ধীকে পাশে বসিয়ে কালকে তিনি রওনা হয়েছিলেন। যোগী আদিত্যনাথের পুলিশ, হাজার হাজার পুলিশ রাস্তায়, আপনারা দেখেছেন আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে, তারা চীনের প্রাচীর গড়েছিল, যেতে দেবে না।
কাল কিন্তু তারা বাধ্য হয়েছে মাথা নত করতে। অবশ্যই সংবাদ মাধ্যমের একটা বিরাট ভূমিকা সেখানে ছিল, এবিপি আনন্দের একটা বিরাট ভূমিকা ছিল, অন্য সংবাদ মাধ্যমও তাদেরও ভূমিকা ছিল। কিন্তু রাজনৈতিক দলের নেতা হিসেবে শুধু নয়, জাতীয় একজন নেতা হিসেবে ভারতবর্ষের মানুষ যাদের উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, ভরসা রাখে এবং যেখানেই অন্যায় হবে তারা থাকবেন, সে কথা তারা অনেক আগে থেকে ঘোষণা করেছেন। এবং এই দেশের জন্যে একটা পরিবার কুরবানি দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন। শ্রীমতী ইন্দিরা গান্ধী 36টা বুলেট তার বুকে ঝাঁঝরা করে দিয়েছিল। রাজীব গান্ধী, তার দেহের অংশ পাওয়া যায়নি। সেই পরিবারের প্রতিনিধি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারাও কিন্তু তাদের জীবনের পরোয়া করছে না। একটা অন্যায়ের প্রতিবাদের কণ্ঠ হিসেবে, প্রতিবাদের চরিত্র হিসেবে তারা কালকে যে ইতিহাস গড়ে দিলেন, নিশ্চিত অশুভ শক্তি তারা শেষ কথা বলে না। সত্যের জয় হয়, শুভ জয় হয়। নিশ্চিত ভারতীয় গণতন্ত্র আগামী দিন এই অশুভ শক্তি মুক্ত হবে। কালকে তার প্রমাণ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা আশাবাদী। আচ্ছা, আমরা দেখেছি বিগত দিনে ভারতবর্ষের রাজনীতি তথা রাজ্য রাজনীতিতে ইস্যু ভিত্তিক রাজনীতি হতো, বিভিন্ন ইস্যুর নিরিখে। কিন্তু এখন বর্তমানে আমাদের দেশের রাজনীতিতে আমাদের জানি আমরা জিডিপির হার কোথায় চলে গেছে, -23-তে চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেন আমরা কোথায় একটা ভূতগ্রস্ত হয়ে গেছি। যে ভূত ধর্মের ভূত, সে আমাদের ধরেও নেই আবার ছেড়েও নেই। এরকম একটা প্রেক্ষাপটে বিজেপির যেই পার্শিয়ালিটি, যে একটা রাজনীতির তারা যে একটা বাতাবরণ সৃষ্টি করেছে সমস্ত দেশব্যাপী, সেই পার্শিয়ালিটির রাজনীতিটা কিভাবে তার ঊর্ধ্বে উঠে কংগ্রেস আগামী দিনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তার রূপরেখাও কি, সেই বিষয়ে একটু বললে। প্রথম কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি বিজেপি, আরএসএস বিজেপির যে নীতি, সেটা ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে তার কোনো মিল নেই। ভারতবর্ষ এমন একটা দেশ, এটা ঋষি মনির দেশ, এটা সুফি আউলিয়াদের দেশ। মানবতা, মনুষ্যত্বের একটা পীঠস্থান ভারতবর্ষ। সেখানে মানুষের কথা, মানবতার কথা, মনুষ্যত্বের কথা বলা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভারতবর্ষের যে দীর্ঘ ইতিহাস, বহু প্রাচীন কাল থেকে ধর্মকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই ধর্মের নাম হলো মানবিকতা, সেই ধর্মের নাম হলো মনুষ্যত্বপূর্ণ একটি শান্তি। সেখানে দাঁড়িয়ে বিজেপি তাদের যে আদর্শ, তারা একটি সম্প্রদায়ের দেশ করে গড়ার লক্ষ্যে নিয়ে এগোচ্ছে। এই ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এই ভারতবর্ষ বিবিধের মাঝে ঐক্যের মিলনের ভারতবর্ষ। এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল সবার ভারতবর্ষ। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এটা আমাদের সকলের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে গণতন্ত্রের সংবিধানের যে অধিকার, সেই অধিকার থেকে কেউ বঞ্চিত হবেন, এটা আমরা নিশ্চিত চাই না। কিন্তু বিজেপি যে এজেন্ডার উপরে, তাদের যে আইডিওলজির উপরে তারা এগিয়ে যাচ্ছে, আমরা বারবার বলছি যে এটা সঠিক নয়, এটা শান্তির পথ নয়। এই ভারতবর্ষের সংখ্যাগুরু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ, শতকরা 80% মানুষ বাস করেন। আপনারা জানেন যে 2014 সালে 100 কোটি মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাহলে 80% যদি সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ হন, তাহলে 80 কোটি মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন। সেই নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলো, তারা ভোট পেয়েছিলেন 31 কোটি। 80 কোটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভোট। তা আমি মেনেই নিলাম যে 31 কোটি হিন্দু সম্প্রদায়ের ভোট তারা পেয়েছেন। তাহলে 80 থেকে 31 বাদ দিলে কত হয়? 49। তাহলে সেই জায়গায় 49 কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেননি। আপনারা
মেজরিটি, হিন্দু সম্প্রদায়ের মেজরিটি মানুষ ভোট দেননি, তারা এই আদর্শকে মানেননি। খুব স্বাভাবিক কারণেই বলবেন যে কিভাবে তাহলে ক্ষমতায় এলো। এই 100 ভাগ মানুষ, সেখানে 31 কোটি মানুষ বিজেপিকে ভোট দিল, আর 69 কোটি মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিল। কিন্তু সেই ভোটগুলো রাজনৈতিক দল, অনেকগুলো দল, কেউ 20 কোটি পেল, কেউ 10 কোটি পেল, এই করতে করতে 31 কোটি ভাগের দিক দিয়ে বড়। সেই জন্যই কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে। ভারতবর্ষের মেজর হিন্দু সনাতন ধর্মের মানুষ বিজেপিকে সমর্থন করে না, এটা বারবার প্রমাণ হয়েছে। কিন্তু ভোটের রাজনীতিতে, সংখ্যা তত্ত্বের রাজনীতিতে সেখানে তারা ক্ষমতায় এসছেন। একদম একদম, আপনি ঠিকই বলেছেন। আমরা জানি ইউনিটি যে স্ট্রেংথ, সেই বিরোধী ভোটের সংখ্যাটা সেই একগুচ্ছ জায়গায় আমরা রূপান্তরিত করতে পারিনি দেশের, তার জন্য বিজেপি এরকম জায়গায় এসছে। যাই হোক, আগামী 21শে নির্বাচন খুব এসেই গেছে কাছাকাছি। আপনি আপনার ক্ষেত্রে এই বাদুড়িয়ায় আগামী দিনে জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী? সিদ্ধান্ত নেবে মানুষ। আমি 100 ভাগ মানুষের উপরেই ভরসা করি, বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। মানুষ চাইলে আমি জিতব, মানুষ যেটাই চাইবে সেটাকে আমি হাসি মুখে মেনে নেব। তবে একটা কথা, আজকের যে পটভূমিকা, আজকের ভারতবর্ষ, সেই ভারতবর্ষ থেকে তো আমরা বাদুড়িয়া আলাদা নই, পশ্চিমবঙ্গ আলাদা নই। আজকের ভারতবর্ষের বর্তমান যে সরকার, বিজেপি সরকার, যে জনবিরোধী কর্মসূচির উপরে দাঁড়িয়ে তারা সরকারিভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এটা অসম্ভব ভয়ঙ্কর ক্ষতি একটা দিক বলে আমি মনে করি। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে কিন্তু দেশ বড়, মানুষ বড়। মানুষই যদি না বাঁচে তাহলে আমরা ব্যক্তি দল কোথায় থাকব? আপনারা জানেন যে ভারতবর্ষের আচ্ছে দিন আয়েগি আচ্ছে দিন আনেওয়ালা হ্যায়, এই স্লোগান তুলে স্বপ্নের সওদাগার নরেন্দ্র মোদী 2004 থেকে 2014 ইউপি 1 ইউপি 2 ডক্টর মনমোহন সিং, বিখ্যাত অর্থনীতিবিদ, তাকে কংগ্রেস প্রধানমন্ত্রীত্ব পদে বসিয়ে ভারতের আর্থিক সংস্কার চেয়েছিলেন। তার আর্থিক সচ্ছলতা, আর্থিক উর্বরতা যদি না আসে, ভারতবর্ষের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ভারত পিছিয়ে যাবে, এটাই লক্ষ্য ছিল। সেখানে তিনি অনেকটা সফল হয়েছিলেন। অনেকগুলোর মধ্যে কয়েকটা ভূমিকা আপনাদের বলি। যে 100 দিনের কাজ, জব গ্যারান্টি, কোটি কোটি মানুষ তাদের বছরে 3 মাস 10 দিন কাজ পাওয়া যাবে, এটা একটা আইন পার্লামেন্টে করে দিয়েছিলেন। ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে থাকত। রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিকরণের মধ্য দিয়ে গ্রামে 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 সেই সব মানুষ যারা 7,000 8,000 টাকা ইলেকট্রিকের পোস্ট কেনার পয়সা, যাদের তুলনান্তে পান্তা ফুরিয়ে যায়, তাদের কাছে বিলাসিতা ছাড়া তো কিছু নয়, সেই সব বাড়িতে বাড়িতে কিন্তু অন্ধকার দূর করে দিয়ে আলো দিয়েছেন। আপনারা জানেন যে খাদ্য সুরক্ষা বিল, আজকে কোটি কোটি মানুষ তারা যার বিনিময়ে খাদ্যের ব্যবস্থা তাদের হয়েছে। আপনারা জানেন যে 72,000 কোটি টাকার কৃষি ঋণ মুকুব করে দিয়েছিলেন, কৃষকরা আত্মহত্যা করছিলেন। এরকম একটার পর একটা জনহিতকর কাজ করে ভারতবর্ষকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় এই স্বপ্নের সওদাগার আচ্ছে দিন আয়েগি আচ্ছে দিন আনেওয়ালা হয় বলে এলেন। আসার পরে আমরা যা যা জিনিস পেলাম, হঠাৎ এক রাত্রে নোটবন্দি, 500,000 টাকার নোট। আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে, আমাদের মায়েরা বোনেরা কত কষ্ট করে সেই সব অর্থ জোগাড় করে সব টাকা উনি কিন্তু লুট করে নিয়ে গেলেন। তহবিল ভরল বিজেপির নেতাদের। অমিত শাহের ছেলে 1200 কোটি টাকার ব্যবসায় মালিক ছিলেন, তার হয়ে গেল 12,000 কোটি টাকার মালিক। আজকে খুব দুর্ভাগ্য কোথায় জানেন? এই আর্থিক দিক দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে ভারতবর্ষের মানুষের,
আপনি নিজেও জানেন যে আপনি ব্যাংকে টাকা রাখবেন কি না, কখন যে টাকা তুলে চলে যাবে কোনো রকম গ্যারান্টি নেই। তারপরে আরও ভয়ঙ্কর যে ভারতবর্ষের 125 কোটি মানুষের যে অধিকার, সেই অধিকারটা বিক্রি করে দেওয়ার একটা বিরাট চক্রান্ত। আপনারা ইতিহাস পড়েছেন, নীলকর, নীল চাষ, ব্রিটিশদের আমলে কৃতদাসী প্রথায় আনা। আজকে ভারতবর্ষের যে কৃষি বিল, ভারতবর্ষের পার্লামেন্টে যে বিল পাশ হলো, সে বিল ভয়ঙ্কর সর্বনাশা বিল। এবং আবার ভারতবর্ষের বুকে সে নীলকর সাহেবদের, ওই জিও কোম্পানির আম্বানি আদানিদের, আবার ওই সে নীলকর সাহেবদের মুখোশ আর মুখ। আপনি যখন কৃষি বিলের কথা বললেন, তো কৃষি বিলের প্রসঙ্গে বর্তমান যে কৃষি বিলের যে নীতি গভর্নমেন্ট নিয়ে সে যে আইনটা ক্লজটা পাস করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কৃষককে যদি কীটনাশক তার খেতে ইউজ করতে হয়, তাহলে তাকে ডাক্তারের প্রেসক্রিপশন করে তারপরে সেই ওষুধটা, তার কীটনাশকটা কিনতে হবে। এটা কতখানি সম্ভব এবং এর কতটা বাস্তবতা আছে বলে আপনার মনে হয়? একটা জিনিস আমি যে কথা বললাম, যে ভারতবর্ষের 125 কোটি মানুষ আবার তারা পরাধীন হওয়ার পথে, এই জন্যে বললাম যে আমাদের ভারতবর্ষের 70% মানুষ কৃষিভিত্তিক এলাকার, কৃষিকার্যের উপর নির্ভরশীল। সেখানে দাঁড়িয়ে কোম্পানির সঙ্গে চুক্তি হবে, আপনারা বিলটা দেখেছেন, সেই কোম্পানির সঙ্গে চুক্তি হওয়ার পরে কৃষকরা, চাষিরা তাদের উৎপাদিত ফসল তারা কোম্পানির ঘরে তুলে দেবেন। আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ বলছি, বহু রকম কৃষিজাত দ্রব্য হবে, একটাই ধরুন আলু। আলু চাষ করার পরে তার আগে কোম্পানির সঙ্গে যুক্ত হলো, চুক্তি হলো, চাষি ভাইরা বললেন যে আমাদের 15 টাকা করে আলুর কেজি দিতে হবে। জিও কোম্পানিরা আলুর 15 টাকা কেজি দরে চাষিদের সঙ্গে যুক্ত হলেন। তারা ডাইরেকশন দেবেন কোন ওষুধ লাগবে, কি লাগবে, প্রেসক্রিপশন তাদের কথা মতন চলতে হবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আইনটা যেভাবে হয়েছে আমরা তীব্র বিরোধিতা করছি এবং এই বিল প্রত্যাহার করতেই হবে। তার জন্য যদি স্বাধীনতার আন্দোলন লড়তে হয়, আমরা দ্বিতীয়বার আবার লড়ব। এই ফসল এই কোম্পানি নেওয়ার পরে ওরা যখন বাজারে বিক্রি করবেন, ধরুন সাপোজ ওরা 40 টাকা কেজি দরে বিক্রি করবে। এই আমরা বাদুড়িয়ার মানুষ যারা আলু চাষ করেছিলাম, যারা লোকাল থেকে কিনতাম, তারা জিও কোম্পানির আলু আসবে, 40 টাকা আমরা কিনতে হবে। যে চাষি চাষ করলো 15 টাকায় বিক্রি করলো, তারও 2 মাস পরে 40 টাকায় কিনতে হবে। এবং আইনটা এমনভাবে এসছে যে আপনি এত টাকা কেন কেজি একথা বলতে পারবেন না। 50 টাকা দাম হবে বলতে পারবেন না, 60 টাকা দাম হবে বলতে পারবেন না, 70 টাকা দাম হবে বলতে পারবেন না, 80 টাকা দাম হলে তখন আপনি মুখ খুলতে পারবেন। 80-র উপরে যখন 81 টাকা থেকে উপরে উঠবে, তখন আপনি প্রতিবাদ করতে পারবেন। না হলে তার আগে প্রতিবাদ করলে আপনার বিরুদ্ধে জেল, জরিমানা সব হবে। কেন? ভারতবর্ষের আইন সেই মাল্টি ন্যাশনাল কোম্পানি, বহুজাতিক সংস্থা, তাদের পক্ষে। আর ওই প্রান্তিক চাষি, ওই আমরা যারা সাধারণ মানুষ, আমাদের বিপক্ষে। অর্থাৎ তাদের কাছে এই সরকার বিক্রি হয়ে গেল। 15 টাকার আলু তারা 80 টাকা বিক্রি করবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। বিজেপি কি সুন্দর বলছে, না যদি মনে করেন যে আপনারা কোম্পানিকে দেবেন না, আপনারা নিজেরা বিক্রি করবেন। আপনি ভাবুন যে আমার জমিতে চাষ হলো, আমি 15 টাকা আপনার কোম্পানির কাছে বিক্রি করলাম, আমার আর এক ভাই সে কোম্পানির সঙ্গে চুক্তি পেল না, সে বাজারে গিয়ে দেখলো আলু উঠলো তখন মাত্র 8 টাকা কেজি, তো সে তো লস খেলো। অর্থাৎ 15 টাকা দিয়ে 8-এর ব্যবধানটা ঘটিয়ে দিয়ে পরের বার আমিও বললাম যে না, আমি এই করে ওরা কয়েক বছরের মধ্যে ওই 15 টাকা লোভ দেখিয়ে সব আলু নিয়ে সবার সঙ্গে চুক্তি হওয়ার পরে, এই আলু, পটল, বেগুন, মূলো যাই হোক সব চুক্তি হওয়ার পরে ওরা বাজারে যখন সেই 50 টাকা দিয়ে শুরু করবে, 100 টাকার উপরে না উঠলে বিক্ষোভ দেখাতে পারবেন না। কত বড় কালা আইন। এবং ভারতবর্ষের 125 কোটি মানুষের সম্পূর্ণভাবে তাদের অধিকারকে ওই 10-15 জন আম্বানি, আদানি এদের হাতে বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। এবং খুব দুর্ভাগ্য, যখন মানুষের খাওয়া হচ্ছে না, এই লকডাউনে যখন মানুষের সমস্ত আয় বন্ধ, এই লকডাউনে মানুষের উপার্জন ক্ষমতা একেবারেই সব হারিয়ে ফেলেছে। 12 কোটি মানুষ ইতিমধ্যে তারা কাজ হারিয়েছেন।
সেখানে দাঁড়িয়ে আমাদের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ সমস্ত বিরোধী দল মিলে দাবি করেছিলেন যে সরকার অন্তত 6টা মাস 7,500 টাকা করে পরিবার পিছু দিক, সে টাকা দিলেন না। যাই হোক, আমরা কৃষি বিল আমরা জানি যে বহুজাতিক সংস্থাগুলির তাদের বিজনেস পলিসি হচ্ছে প্রথমে হচ্ছে লস করো, তারপর ব্যালেন্স করো, তারপর প্রফিট করো। তো সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের কি মনে হচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে কৃষকদের কি প্রথমে একটা প্রলোভন দেখিয়ে তারপর একেবারে শেষ করে দেওয়ার একটা কোথাও চক্রান্ত? একেবারে কৃতদাস করার চক্রান্ত, ভারতবর্ষকে আবার 100 বছর পিছিয়ে দেওয়ার সেই চক্রান্ত। এদের একটাই যে মোদি, অমিত শাহরা আর তাদের যাদের দ্বারা পরিচালিত এই সরকার, সেই আম্বানি আদানি, তারাই শুধু ভারতবর্ষে রাজত্ব করবে, অর্থাৎ একেবারে সেই ধনকুবের। আর একদল হচ্ছে সেই একেবারে অসহায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষে পৌঁছে যাবে। ছোট বড় মাঝারি সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে, চাষিরা তাদের অধিকার হারিয়ে ফেলবেন, সাধারণ মানুষ তাদের আয়ের পথ, তাদের সচ্ছলতা, তাদের মুখের হাসি, তাদের সুখ শান্তি সমস্ত কিছুই তছনছ হয়ে যাবে। একটাই কথা, যে আবার সেই কৃতদাস করার লক্ষ্যে এই পুঁজিবাদী, এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, সেই পুঁজিপাতিদের সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট একটা প্লেন চড়ে, তার দাম 1000 কোটি টাকা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই একই প্লেন চড়বেন, সেই জন্য তিনি 1000 কোটি টাকা দিয়ে দিল্লির আকাশে 15 ঘন্টা ধরে সেই প্লেন উড়ে বেড়ালো। কত গর্ব করে বলছেন যে প্রধানমন্ত্রীর 1000 কোটি টাকার প্লেন এসে গিয়েছে, 15 ঘন্টা উপরে থাকবে। উনি আর মাটির মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না, মাটির সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন না। উনি হাওয়ায় উড়ে বেড়াতে চাইছেন, আবেগে বেড়াতে চাইছেন। কিন্তু এটাও শুনে রাখুন, ওই আবেগ, ওই হাওয়ার তলায় কিন্তু মাটি নেই, ওটা ফাঁকা জায়গা। যেদিন পড়বেন সেদিন কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবেন মাটিতে। মাটি কিন্তু মাটিতে থাকবে, এই মাটির মানুষ থাকবে। এবং আমাদের লড়াই এই মাটির মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা এবং ভারতবর্ষের সেই ঐতিহ্য, চির ঐতিহ্য, যে আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, আমরা এক জাতি, এক প্রাণ। এই বিজেপি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এবং ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এটাই আমাদের লক্ষ্য হবে। ভারতবর্ষের ছাত্র ছাত্রী, তাদের শিক্ষা দীক্ষা, তাদের শিক্ষার উন্নয়ন, এটা আমাদের ভীষণভাবে বড় লক্ষ্য হবে। এবং ভারতবর্ষের যুব সম্প্রদায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যারা বৃদ্ধা, তাদের অসহায়ত্ব, তাদের যেসব ভাতা, বিভিন্নভাবে সহায়তা দান, যেটা করলে একমাত্র সামাজিক যে সম্যতা বজায় রাখা, সেটা বজায় রাখার জন্যে আমরা নিশ্চিতভাবে আবার যদি মনে হয় যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ করতে হবে এই বিজেপি আরএসএসের বিরুদ্ধে, আমরা ভারতবর্ষের সমস্ত মানুষ, না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ করে রাখা যাবে না। বিজেপি যে চেষ্টা করেছিল হিন্দু মুসলমানের বিভেদ, সেই বিভেদ কিন্তু আস্তে আস্তে অনেকটা দূর হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে যে এই ক্ষতি মানুষের। একদম আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। সংক্ষিপ্তভাবেই খুবই আপনার কাছ থেকে উত্তরটা আশা করব। 21-এর ভোটে জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি আবার বললাম যে একটাই, মানুষ সিদ্ধান্ত নেবেন, মানুষ যা রায় দেবেন, মানুষই সিদ্ধান্ত একমাত্র নিতে পারেন। এ শক্তি কারো বলার নেই যে আমি জিতবই, আমি হারবই। মানুষ যেটা চাইবেন সেটাই হবে। আপনাদের সকলের আশীর্বাদ, দোয়া নিশ্চিতভাবে আমি প্রার্থনা করি আপনাদের মাধ্যমে। বাদুড়িয়ার মানুষ নিশ্চিত আমাদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমরা সরকারে থাকি বা না থাকি, আমরা সবসময় মানুষের পাশে থাকব। ধন্যবাদ। আমরা আমাদের তরফ থেকে আপনার প্রতি শুভেচ্ছা রইল। আর আমরা চাইব আগামী দিনে ঠিক এইভাবে বটবৃক্ষের মতো যেভাবে আপনি এলাকাবাসীকে পরিষেবা দিয়ে আসছেন, এভাবেই দেবেন, সুখে দুঃখে সকলের পাশে থাকবেন। যে জনদরদি তকমা আপনার সঙ্গে আছে সেটা বহাল করে চলবেন। এই নিয়েই আমরা আজকে নিউজ রেনেসা বাংলার প্রতিবেদন পরিসমাপ্তি করলাম। ধন্যবাদ।
আপনারা দেখছেন নিউজ রেনেসা বাংলা।